হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো যথারীতি আজকেও একটি নতুন করে প্রাইমারির আপডেট নিয়ে চলে আসছি। আজকে যে আপডেটটা রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। সেখানে 32,000 যে প্যানেল ক্যান্সেল করার কথা সেটা উঠে আসছে। সেখানে তোমাদের 3929-এর যে কেসটা সেটা রয়েছে, 5% যে কেসের রায়টা রয়েছে, যেটা কেস চলছে হাইকোর্টে, সেটা নিয়ে আলোচনা রয়েছে। সঙ্গে 2014 যারা টেট পাস যারা বঞ্চিত রয়েছে এখনো পর্যন্ত, তাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। সব মিলেমিশে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কেউ মিস করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর তোমাদের সবাইকে বলছি যথারীতি প্রত্যেকবারের মতো এবারও বলছি, চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। আজকের যেটা আপডেট, আজকের যেটা মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে ডব্লিউবি প্রাইমারি 2014। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো তোমাদের না বললে নয়, যে বিষয়গুলো না আলোচনা করলেই নয়। সেখানে তোমাদের যেটা আমি দেখাবো তোমাদের, যে গতকালকের যেটা একটা রায় উঠে এসেছিল, যে রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন যে পর্ষদকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি রয়েছে তাকে সহ পর্ষদকে একদম কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটি ডিপিএসসি ওয়াইজ কি ভ্যাকান্সি রয়েছে, কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, সেটা একটা লিস্ট বের করতে হবে 14 দিনের মধ্যে। এক্ষেত্রে এটা কেন করতে বলেছেন, তার কারণ 2014 সাল থেকে এখনো পর্যন্ত যারা টেটে 2014 সালে পাশ করার পর বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্য দিয়েও রিক্রুট পায়নি, অথচ বিভিন্ন সময়ে আমরা দেখেছি মেসেজের মধ্যে নিয়োগ, হ্যাঁ, টেবিলের তল থেকে নিয়োগ, বিভিন্ন দিক থেকে, দরজার পিছন দিয়ে নিয়োগ, বিভিন্ন দিক থেকে নিয়োগ হয়েছে 2014 সালে যে প্রাইমারি, সেক্ষেত্রে। তো সবকিছু মিলেমিশে রাজাশেখর মান্তা ভীষণ চটে যান কোর্টে। সেক্ষেত্রে তিনি বলেন যে 2014 সাল থেকে এখনো পর্যন্ত যারা প্রাইমারিতে বঞ্চিত রয়েছে, বঞ্চিত যোগ্য প্রার্থী, তাদেরকে তিনি একটা সুযোগ দিয়েছেন, তাদেরকে 7 দিন সময় দিয়েছেন। তোমার হচ্ছে যে জিনিসটা তারা বলছে যে তারা যোগ্য, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে, এবং ডিপিএসসি ওয়াইজ একটা ভ্যাকান্সি লিস্ট বের করতে হবে, এটা পর্ষদকে নির্দেশ দেন। এটা নিয়ে একটা আলোচনার বিষয় চলছে, মামলা চলছে, সেটা নিয়ে শুনেই হবে। নেক্সট কয়েকদিন পরেই সম্ভবত 17 এপ্রিল তোমাদের রয়েছে, সেটার একটা হিয়ারিং ডেট রয়েছে, ঠিক আছে। তো সেদিক থেকে একটা রয়েছে। আর একটা যেটা বিষয় রয়েছে 5%-এর মামলাটা, যেটা এটা নিয়ে সব থেকে একটা ভাইটাল যেটা বিষয়, সেটা হচ্ছে 42,949টি সিটে রিক্রুটমেন্ট শুরু হয় 2016 সালে। আমরা সকলেই জানি এই 2016 সালে 42,949টি সিটে ভ্যাকান্সি নিয়োগ শুরু হয়। 2020-তে 16,500টি সিটে নিয়োগ হয়, ঠিক আছে। এই দুটো সংখ্যায় নিয়োগ যখন শুরু হয়, সেক্ষেত্রে 42,949-এর একটা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে 5% প্রত্যেকটি রিক্রুটমেন্ট থেকে নিতে হয়। এবার সেক্ষেত্রে সেটা না করে পর্ষদ কি করেছিল, পর্ষদ সোজা কি করেছিল, যা ভ্যাকান্সি রয়েছে 42,949টি যে ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সির বাইরেও, অর্থাৎ অতিরিক্ত নিয়োগ তিনি করেছেন। কত নিয়োগ করেছেন? অতিরিক্ত নিয়োগ করেছেন তিনি। প্রথমে 932 জনকে নিয়োগ দিয়েছেন, তারপরে আরো বেশ কিছু নিয়োগ, এই করে করে মোটের উপর প্রায় 3140 জনকে অতিরিক্ত নিয়োগ দিয়েছেন। 3140 জনকে, এই 3140 জন যারা বিভিন্নভাবে অতিরিক্ত ভ্যাকান্সির থেকেও বেশি সংখ্যক সিটে তারা কিন্তু নিয়োগ পেয়েছে। এবার এটা নিয়ে একটা হিয়ারিং রয়েছে, আগামী 9 তারিখ রয়েছে, এটা একটা নেক্সট হিয়ারিং, ঠিক আছে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা 2014 সাল থেকে টেট দিয়ে 16 সাল থেকে রিক্রুটমেন্টের পরেও বঞ্চিত বলে মনে করছে, সেই সমস্ত পিটিশনাররা কি করেছিল, আরটিআই মারফত জানতে পারে যে বিশেষ করে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া, ঠিক আছে, এই যে 6টা জেলা, এই 6টা জেলায় কি হয়েছিল, বিশেষ করে এই 6টা জেলাতেই 932 জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছিল। এবার এটা যখন হয়, তখন পিটিশনাররা কি করে, আমাদের যে বিচারপতির ম্যাম রয়েছে অমৃতা সিনহা, তার এজলাসে গিয়ে সেখানে কিন্তু একটা তারা মামলা দায় করে যে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির বাইরে নিয়োগ হয়েছে, তার মানে সেটা বেআইনি, সেক্ষেত্রে তাদের নিয়োগ বাতিল হওয়া দরকার। এবার সেক্ষেত্রে তাদের নিয়োগ বাতিল হওয়াটা নিয়ে সেটা একটা মামলা রয়েছে, সেটারও হিয়ারিং হবে।
এখানে আমরা যেটা দেখব যে ওই সময় যে এক্সট্রা নিয়োগগুলো হয়েছিল বা অতিরিক্ত এক্সিট সিটে যে নিয়োগগুলো হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের স্বনামধন্য সভাপতি ছিলেন, যিনি এখন জেলে বসে রয়েছেন, মানিক ভট্টাচার্য মশাই। তার সঙ্গে তার বোর্ড ছিল, তারা কিন্তু এই সম্পূর্ণ কাজটা করেছিলেন। এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় তোমাদের জানাবো যে 2008 সালে একটা প্রত্যেকটা প্যানেলের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, 1 বছর এক্সিস তোমার যে সময় থাকে, সেই 1 বছর পেরিয়ে গেলেও 2016 সাল থেকে 1 বছর যদি দেখি আমরা 17 সাল হয়, 17 সালের পরে 18 সালেও কি করে নতুন করে আবার প্রাইমারিতে নিয়োগ হয় ওই প্যানেল থেকে, অর্থাৎ সেখানেও মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিয়োগ হয়েছে, সেটাও নিয়ম বহির্ভূত। সবকিছু মিলেমিশে হাইকোর্ট এতটাই মানে কি বলবো বীতশ্রদ্ধ হয়ে গেছে পর্ষদের উপর যে তিনি আর কোনো কথাই শুনতে চাচ্ছেন না। বিভিন্ন দিক থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাপে রাখার চেষ্টা করছেন এবং স্পষ্ট ভাষায় বলছেন তিনি যে যারা বঞ্চিত যোগ্য তাদেরকে নিয়োগ দিতে হবে এনি হাউ, এবং যারা বঞ্চিত যোগ্য তাদেরকে তিনি বলেছেন যে তোমরা তোমাদের মতো করে প্রুভ করার চেষ্টা করো তোমরা যোগ্য, তাহলে আমরা তোমাদের ব্যাপারটাকে দেখব। তিনি এটাও জানান যে মামলা করো বা কোর্টে অ্যাপিল করো, করলে আমরা সেই বিষয়টা নিয়ে দেখব যারা টেট পাস করেছে অথচ তারা যোগ্য হওয়ার পরেও চাকরি পায়নি, তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে কোর্ট থেকে একটা রাস্তা বের করার আশা তিনি দেখিয়েছেন। ঠিক আছে, এই জায়গাতে আর একটা জিনিস না বললে নয় যে 32,000 যে প্যানেলটা তোমাদের সকলেই তোমরা জানো, আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নির্দেশ দিয়েছিলেন 32,000 শিক্ষক, প্রাথমিক শিক্ষক একদম বিভিন্ন দুর্নীতি করে চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে সাদা খাতা থেকে শুরু করে, পরীক্ষা ফেল করে শুরু করে, SMS দিয়ে শুরু করে, পরীক্ষা না দিয়ে শুরু করে, সম্পূর্ণ দুর্নীতিতে ভরা এই 32,000 প্যানেল। সেক্ষেত্রে সিবিআই এর হাতেও নাকি তথ্য রয়েছে। তো এই সমস্ত কারণে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু কি করেছিলেন, প্যানেলটা বাতিলের কথা বলেছিলেন। সিঙ্গেল বেঞ্চে সেটা বাতিল বলে ঘোষণা করা হয়, ডিভিশন বেঞ্চেও একই রকম রায় ছিল। পরবর্তী সময়ে পর্ষদ সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে আবার নতুন করে স্পেশাল বেঞ্চ বানিয়ে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়, যদিও সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায়কে প্রাধান্য সবসময় দেয়। সেক্ষেত্রে এটা কিন্তু মামলা রয়েছে। সেক্ষেত্রে যদি এই 32,000 প্যানেলটাও ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমরা একবার ভাবতে শুরু করো, এই যে এত কিছু বলছি, এত কিছু বলার কারণটা কি? এত কিছু বলার দুটো কারণ। এক, যারা 2014, 2017, 2022 টেট উত্তীর্ণ রয়েছ, তাদের কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে। এই সমস্ত কারণে যে ভ্যাকান্সিগুলো পড়ে থাকবে, সেই ভ্যাকান্সিগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগ হবে। এইগুলো তো তোমাদের রয়েছে, মানে যদি প্যানেল ক্যান্সেল হয়, যদিও মানে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কতটা প্যানেল বাতিল হবে নাকি হবে না সেটা কোর্টের উপর নির্ভর করছে। তারপরও বলছি, যেটা আপডেট রয়েছে প্রায় 50,000-এর মতো তোমাদের ভ্যাকান্সি রয়েছে। হ্যাঁ, যেটা আপডেট পাওয়া যাচ্ছে 50,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে যারা 2022 সালের টেট পাস করেছো, তাদের কিন্তু বিশাল একটা অপরচুনিটি রয়েছে, কারণ এই দুটোতে একবার রিক্রুটমেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম রয়েছে, ডিএড প্রাপ্ত ক্যান্ডিডেটের সংখ্যা, আর বিএড এর তো কোনো চান্সই নেই, পরিষ্কার যেটা সোজা কথা। সেক্ষেত্রে 2022-এ যারা পাশ করেছো, তাদের কিন্তু আমি বারবার বলবো তোমরা প্রত্যেকেই এখন এই সমস্ত জিনিস বন্ধ করে সিরিয়াসভাবে ইন্টারভিউর জন্য ফোকাস করো, ইন্টারভিউর প্রিপারেশন নাও, কারণ তোমাদের ইলেকশন শেষ হওয়া মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে ইন্টারভিউর জন্য, এবং ইন্টারভিউ তোমাদের শুরু হয়ে গেলে তখন কিন্তু তোমরা আর সময় পাবে না প্রিপারেশন নেওয়ার। তখন যদি ইন্টারভিউ ভালো না হয় তাহলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। সেই জন্য ইন্টারভিউটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করো, ক্লাস ডেমনস্ট্রেশনের প্র্যাকটিস করো, বাড়িতে তোমরা কি করবে, বাচ্চাদেরকে পড়ানোর প্র্যাকটিস করো, যাতে করে সেখানে তাদের সামনে গিয়ে তোমাদের লজ্জাবোধটা না আসে। সবকিছু মিলেমিশে যারা 2022 সালে টেট পাস করেছে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা অপরচুনিটি চলে আসছে। সঙ্গে যারা 2023 সালে পরীক্ষা দিলে, 23 সালে পরীক্ষা দিলে প্রাইমারি টেটে, সেক্ষেত্রে তোমাদের বলি, তোমাদের কিন্তু তোমরা জানো কোশ্চেন কোন লেভেলের হয়েছে। সেই লেভেলের কোশ্চেনে কত সংখ্যক ক্যান্ডিডেট পাস করবে সেটা মানে বলাই বাহুল্য, তোমরা সকলেই জানো খুব লিমিটেড স্টুডেন্ট পাস করবে। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি সামান্য সংখ্যক ছাত্রছাত্রী পাস করে, 22-এও সেরকম
একটা ব্যাপার নেই। 22-এ যদি একটা ব্যাপার রয়েছে প্রশ্ন ভুল মামলা, এক্ষেত্রে একটু বলে নেই দুটো কথা। প্রশ্ন ভুল মামলায় রাজাশেখর মান্তা যেটা নির্দেশ দিয়েছেন যে যাদের মনে হয় যে এই প্রশ্নগুলো ভুল রয়েছে, তারা সেই সমস্ত ভুল প্রশ্ন, কোন অপশন ঠিক রয়েছে সেই অপশনটা ঠিক কোনটা ঠিক সেটা, এবং কোন বই থেকে তারা দেখে এই তথ্যটা পাচ্ছে সেই বইয়ের নাম, পাবলিশার্সের নাম, সম্পূর্ণ একটা চার্টের মধ্যে কিন্তু তাদেরকে রিপোর্ট করে জানাতে হবে। তো সেক্ষেত্রে যদি প্রশ্ন ভুল মামলায় পিটিশনাররা জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু 2022 সালের যে ক্যান্ডিডেটরা রয়েছে, পাস করা ক্যান্ডিডেটরা, তাদের একটু কম্পিটিশন বাড়বে। হ্যাঁ, তার কারণ সেক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেট পাস করে চলে আসবে। তবে হ্যাঁ, এটা নয়, তার মানে নয় যে এটা নয় যে হাজার হাজার ক্যান্ডিডেট পাস করে আসবে, এটা কখনোই সম্ভব না। তার কারণ হিসেবে বলি তোমাদের, ধরো একটা ক্যান্ডিডেট সে পেয়েছে হচ্ছে গিয়ে 70 পেয়েছে। এবার এই 70-এর মধ্যে টেস্টের যে প্রশ্ন ভুল রয়েছে, সে কিন্তু ওই টেস্টের প্রশ্ন ভুলের মধ্যে পর্ষদের কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তর অলরেডি 70-এর মধ্যে ধরা রয়েছে। সেক্ষেত্রে সে খুব বেশি হলে কত পেতে পারে? 5-6 পেতে পারে। এবার 5-6 পেয়ে তো পাস করতে পারে না সে। বোঝা গেল কথাটা আমার? তো একই রকম ভাবে এমন কিন্তু প্রচুর ছেলেমেয়ে রয়েছে। অনেকে ভাবছো 23 পাবো আমি পাস করে যাব, এমনটা নয়। কারণ যেটা প্রকৃত সত্য কথা সেটা খুব কম সংখ্যক ইউটিউবার বলবে। প্রকৃত সত্য কথা যেটা তোমাদের দেখবে, তোমরা ঘুরে ফিরে 5-7 নাম্বার অনেকেরই বাড়বে। যদি রায় পাও, তোমরা জিতে যাও, খুব বেশি হলে 5-7 নাম্বার বাড়বে তোমাদের। সেই ক্ষেত্রে তোমার 5-7 নাম্বার যদি বেড়ে যায়, অনেকের এই একই কথা, একটা ক্যান্ডিডেটের যদি সে 70 পেয়ে থাকে, তার মধ্যে বেশ কিছু কোশ্চেন অলরেডি তার ধরা রয়েছে, সেক্ষেত্রে তারা ওই যেটা ধরা নেই সেই নাম্বারটা পাবে তারা। তো একই রকম ভাবে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা তাই হবে, 5-7 নাম্বার করে বাড়তে পারে। সেক্ষেত্রে যারা মোটামুটি ধরো কি বলবো 5-7 নাম্বার কম রয়েছে, তারা কিন্তু পাস করে যেতে পারে, এটা একটা অপরচুনিটি রয়েছে। তো সেক্ষেত্রে তাদের একটা কম্পিটিশন বাড়বে 2022 সালে যারা ক্যান্ডিডেট রয়েছে। এবার তোমাদের বলি, যারা 3929 এর মধ্যে রয়েছে, আজকে কিন্তু 4 তারিখ, তোমরা ভালো করে জানো 4 তারিখ। তোমাদের আগেই বলেছিলাম যে ভিডিওটা খুবই স্পেশাল, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আজকে। 3929 এর যে ব্যাপারটা, আগের দিনে তোমাদের বলেছিলাম যে 3 তারিখ নতুবা 4 তারিখ তোমাদের হিয়ারিং এর ডেট রয়েছে। 3 তারিখ হয়নি, 4 তারিখ আজকে সম্ভবত হিয়ারিংটা হতে চলেছে বা হচ্ছে হয়তো এতক্ষণ। তো তোমাদের অনেকেরই কিন্তু ভাগ্য খুলতে চলেছে। এই 3929 সিঙ্গেল বেঞ্চে তোমাদের হচ্ছে রায় পেয়ে গেছে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে বিচারটা চলবে সেটা বেশিরভাগটাই সম্ভাবনা পিটিশনারদের পক্ষে যেতে চলেছে জাজমেন্টটা। সেক্ষেত্রে 3929 এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অনেকটা ভাগ্যশালী, খুব তাড়াতাড়ি হয়তো তোমরাও নিয়োগটা পেতে পারো। তো আজকের যেটা মেইন আলোচনা, সবকিছু মিলেমিশে যেটা হচ্ছে সেটা হলো পর্ষদ কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এত চাপে রয়েছে। একদিকে পিটিশনারদের প্রেশার, অপরদিকে জাস্টিসদের প্রেশার, সব মিলেমিশে পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমাদের যে নতুন সভাপতি রয়েছে গৌতম পাল, তিনি এমন অবস্থায় রয়েছেন, বারবার বলছেন স্বচ্ছ হবে নিয়োগ, কিন্তু স্বচ্ছের প্রমাণ তো আমরা সবাই পাচ্ছি এক এক করে। তো সব মিলেমিশে যেভাবে চাপে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে কোনো মুহূর্তে কিন্তু ব্লাস্ট হতে পারে, এটুকু তোমরা সবাই জানো। তো সব মিলেমিশে আজকের যেটা আপডেট রইলো, তোমাদের যারা 22 ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো ভালো করে, এবং যারা 23 পাস করবে তোমাদের হিসাব তোমরা কম বেশি করতেইছো, যারা পাস করবে এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের 22-23-এর কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এখন থেকে প্রিপারেশন না নিলে কিন্তু তোমরা পাস করতে পারবে না, এটা কনফার্ম। তো আজকে আপডেটটা এই পর্যন্তই। প্রত্যেককে বলছি আবার, চ্যানেলের নতুন যারা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকে প্রেস করে দিবে। আর এতক্ষণ ধরে যারা দেখছো অবশ্যই লাইক করে কমেন্ট করবে কার কি জানার ইচ্ছা আছে, আমি সেই টপিক নিয়ে তোমাদের আবার আপডেট নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা নেক্সট আপডেট নিয়ে।